রাশিয়ার হাতে লিসিচানস্কের পতনের পর ইউক্রেনিয়ান সৈন্যরা এখন রুশ সৈন্যদের আরও পশ্চিমমুখী অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহে ঘাটতি, সারা দেশেই চলছে বিদ্যুতের লোডশেডিং। এইটা আসলে কেমন হচ্ছে যে 10 মিনিট থাকছে, আবার আধা ঘন্টা থাকছে না, আবার যদি একটু 20 মিনিট থাকছে, পুরো 1 ঘন্টা কারেন্ট নাই, এই রকম করে যাচ্ছে। কেন এই সংকট, শুনবেন প্রতিবেদন। পদ্মা সেতুর উপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সপরিবারে তোলা ছবি নিয়ে কেন এত বিতর্ক? ভারতের উদয়পুরে হিন্দু দর্জির সন্দেহভাজন হত্যাকারীর সঙ্গে বিজেপির সম্পর্ক আসলে কি? এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সন্ধ্যা আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। রাশিয়ার হাতে লিসিচানস্কের পতনের পর ইউক্রেনিয়ান সৈন্যরা এখন চেষ্টা করছে রুশ সৈন্যরা যেন আরও পশ্চিম দিকে অগ্রসর হতে না পারে, সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে। লিসিচানস্কের পতনের ফলে লুহানস্ক অঞ্চল এখন পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেল। তবে সেখানকার গভর্নর সেরহি হাইদাই বলেন, লিসিচানস্ক দখল করতে গিয়ে রুশ সৈন্যরা গোলাদেগে কার্যত শহরটি মাটিতে মিশিয়ে দিয়েছে। রাশিয়া এখন দোনেৎস্ক অঞ্চলের অন্যান্য শহরে বোমা হামলা শুরু করেছে। বিস্তারিত শুনুন অর্চি অতনরিলার কাছে। লিসিচানস্ক শহরের অবস্থান সেভেরোদনেৎস্ক নদীর অপর পাশে সেভেরোদনেৎস্ক থেকে খানিকটা উঁচুতে। ইউক্রেনিয়ানরা আশা করেছিল এ কারণে এখান থেকে তারা রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কিন্তু গত কদিন ধরেই লিসিচানস্কের চারদিকে রুশরা তাদের অবরোধ আরও শক্ত করছিল এবং শেষ পর্যন্ত পুরো শহরটি এখন তাদের নিয়ন্ত্রণে। ইউক্রেনিয়ানরা আজ স্বীকার করেছে তাদের সৈন্যরা লিসিচানস্ক থেকে পিছু হটেছে। এখন তারা রুশদের আরও পশ্চিম দিকের অগ্রযাত্রা ঠেকাতে প্রতিরোধ তৈরির চেষ্টা করছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে চেচেন যোদ্ধারা লিসিচানস্কের কেন্দ্রে পৌঁছেছে বলে দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি অবশ্য লিসিচানস্ককে রুশদের দখল থেকে মুক্ত করা হবে বলে প্রতিজ্ঞা করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে লিসিচানস্কের পতন ইউক্রেনের জন্য এই লড়াইয়ে কৌশলগত দিক থেকে একটা বড় বিপর্যয়। কিন্তু এর মানে এই নয় যে ডনবাস অঞ্চলে লড়াই শেষ হয়ে গেল। ইউক্রেনের বাহিনী এখনও পার্শ্ববর্তী দনেৎস্ক অঞ্চলের বড় বড় নগরকেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে। তারা এখন বাখমুট এবং স্লোভিয়ানস্কের মাঝখানে একটি প্রতিরক্ষা লাইন গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু সেখানেও এখন ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেন রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে কিনা এবং রাশিয়া তাদের জয়ের গতি ধরে রাখতে পারবে কিনা। অর্চি অতনরিলা। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের পটভূমিতে বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সারা দেশেই এখন বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে। কর্মকর্তারা বলছেন, বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার খোলা বাজার বা স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG কেনা বন্ধ রেখেছে। ফলে গ্যাসের যে সংকট হয়েছে তার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। দেশের উত্তরের জেলা শহর বগুড়ায় একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভিন তিনি জানিয়েছেন, তাদের শহরে আগে দিনে বিদ্যুতের লোডশেডিং হতো অল্প সময়ের জন্য, কিন্তু গত শনিবার থেকে 24 ঘন্টায় 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তার কলেজে একটি আবাসিক হোস্টেলে উচ্চ মাধ্যমিকের 21 জন শিক্ষার্থী থাকেন। কলেজটির অধ্যক্ষ মিস পারভিন বলেছেন, ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে একদিকে হোস্টেলের শিক্ষার্থী এবং অন্যদিকে বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি অসহায় অবস্থায় পড়েছেন। এইটা আসলে কেমন হচ্ছে যে 10 মিনিট থাকছে, আবার আধা ঘন্টা থাকছে না, আবার যদি একটু 20 মিনিট থাকছে, পুরো 1 ঘন্টা কারেন্ট নাই, এই রকম করে যাচ্ছে। তাহলে গড় করলে আনুমানিক দেখা যাচ্ছে 24 ঘন্টায় তো মাত্র 7.5-8 ঘন্টা এরকম করে পাচ্ছি। এবং তাতে যে আমাদের প্রবলেম হচ্ছে, যাদের বাসায় আমাদের অসুস্থ পেশেন্ট আছে বা একটু বয়স্ক মানুষ আছে, একটু ছোট বাচ্চা আছে, আমাদের যে কি করুণ অবস্থা। এবং আমি যেমন সাফার করছি, একদিকে বাসায় বাচ্চা কাচ্চা বয়স্ক লোকদের সাফার করছি, ঠিক এইভাবে আমি আমার কলেজের যারা আবাসিকে থাকছে এই এতগুলো বাচ্চাকে নিয়ে সাফার করছি। বলেন মানে কি বলবো, আমি খুবই
পেরেশানির মধ্যে আছি। বগুড়ার পাশাপাশি রংপুর অঞ্চল, ঠাকুরগাঁ, রাজশাহী সহ উত্তরের বিভিন্ন জেলা থেকেই বিদ্যুতের লোডশেডিংয়ের ব্যাপকতার চিত্র পাওয়া গেছে। ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং হচ্ছে সবচেয়ে বেশি। সিলেট এবং নোয়াখালী অঞ্চলে গ্রাহকরা দিনে ৩-৪ ঘন্টা করে বিদ্যুৎ পাচ্ছেন না। রাজধানী ঢাকাতেও বিভিন্ন এলাকায় দুদিন ধরে দিনে 2 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কর্মকর্তারা দাবি করেছেন, দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকায় 4 বছর ধরে দেশে কোনো লোডশেডিং হয়নি। কিন্তু দুদিন ধরে দিনে 14,500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহে 1200 মেগাওয়াটের বেশি ঘাটতি থাকছে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় এলএনজি কেনা হচ্ছে না এবং সেজন্য বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে এবং সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে সেটা দিয়েও কাভার করা যাচ্ছে না। গ্যাসের মূল্য আমরা স্পট মার্কেট থেকে যেগুলো কিনতাম এগুলি এখন $35-36 হয়ে গেছে। তেলের দাম ঊর্ধ্বগতি $171 উপর চলে গেছে। যেহেতু আমি গ্যাস আনতে পারছি না যে পরিমাণ টাকা দিয়ে, সে কারণে আমাকে এই ব্যবস্থা নিতে হচ্ছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর 10,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, কিন্তু এখন এই কেন্দ্রগুলোতে অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়া জ্বালানি তেলের দামও বিশ্ববাজারে অনেক বেশি হওয়ায় তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চালানো হচ্ছে না। সরকার এই পরিস্থিতির জন্য ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে দায়ী করছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কাজ করেন সাংবাদিক অরুণ কর্মকার। তিনি মনে করেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে ব্যর্থতার কারণে জ্বালানি খাত আমদানি নির্ভর হয়ে পড়ায় এমন পরিস্থিতি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি কিংবা যে কোনো কারণে জ্বালানির দাম একটা যে কোনো সময় জ্বালানি মার্কেটটা ভোলাটাইল হইতে পারে, এটা ধরে নেওয়া হয়। কাজেই লিকুইড ফুয়েল আমাদের নাই, সেটা আমাদের সারা জীবনে ইম্পোর্ট করতে হয় এবং আমরা করি। কিন্তু আমরা আমাদের গ্যাস সম্পদ আছে, আমাদের কয়লা সম্পদ আছে, আমরা সেগুলোর উত্তোলন, আহরণ, অনুসন্ধান এবং ব্যবহার বাড়াতে সরকারের এফোর্টের ঘাটতি ছিল, যে কারণে আমরা আন্তর্জাতিক জ্বালানি মার্কেটের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। ফলে আমাদের এরকম পরিস্থিতি। অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি দাবি করেন, গত 4 বছরে 1000 ঘনফুট গ্যাস উৎপাদন বেড়েছে। তবে এখন যে বিশ্ববাজারে দাম চড়া হওয়ায় গ্যাস কেনা বন্ধ করায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং করতে হচ্ছে, এই অবস্থার সহসাই উন্নতি সম্ভব কিনা এমন প্রশ্নে মিস্টার হামিদ কোনো নিশ্চয়তা দেননি। বিদেশের পরিস্থিতির উপর গ্যাসের দাম কমলে হয়তো গ্যাস ইম্পোর্ট করতে পারবো। সরকার যদি সিদ্ধান্ত নেয় এখন ইম্পোর্ট করবো আমরা স্পট মার্কেট, নাহলে আমাদের গ্যাস এইভাবেই চলবে। লং টার্মে যতটুকু গ্যাস পাচ্ছি। প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই মুহূর্তে গ্যাস সরবরাহ কমানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই। কাদির কল্লোল। বাংলাদেশে পদ্মা সেতুতে ছবি তোলা নিয়ে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবার সহ পদ্মা সেতুতে একটি ছবি তোলেন, যেটি তার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে পোস্ট করেন। কিন্তু সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা যেহেতু নিষেধ, তাই অনেকেই প্রশ্ন করছেন, জনসাধারণের জন্য সেতু কর্তৃপক্ষ যে নিয়ম তৈরি করেছেন, প্রধানমন্ত্রী কি সেই বিধিনিষেধের আওতায় পড়েন কিনা। সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, সরকার প্রধান কিছু অধিকার পেয়ে থাকেন এবং নিরাপত্তা নিশ্চিত করেই তিনি সেতু পার হয়েছেন। এই ঘটনার ব্যাপারে খোঁজখবর রাখছিলেন ঢাকায় বিবিসির ফারহানা পারভিন। ফারহানা, প্রধানমন্ত্রীর সপরিবারে তোলা যে ছবি নিয়ে এত আলোচনা, সেই ছবি কখন কিভাবে তোলা হয়েছে? মজেম, পদ্মা সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্তের স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, আজ ঢাকা থেকে সকাল 8টায় রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2 প্রান্তের জনসাধারণের জন্য সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে 28টা গাড়ি ছিল। তিনি সরকারি এবং দলীয় কাজের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান এই সেতু পার হয়ে, এবং সে সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং ছেলে সজীব ওয়াজেদ। প্রধানমন্ত্রী 8:50 সেতু পার হন এবং এর মাঝে মিনিট 5 জন্য তিনি সেতুর উপর গাড়ি থেকে নামেন। সে সময় তারা সেখানে ছবি তোলেন এবং সজীব ওয়াজেদ তিনি তার ফেসবুক পাতায় ছবিটি পোস্ট করেন। এরপর থেকেই এই ছবি নিয়ে আলোচনা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় ঠিক কী ধরনের আলোচনা সমালোচনা চলছে এই ছবি নিয়ে?
সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি পোস্ট করার পরেই বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। পক্ষে যেমন রয়েছে, বিপক্ষেও রয়েছে। পক্ষের মন্তব্যগুলোতে সাধুবাদ জানানো হচ্ছে এই ধরনের ছবিকে, তবে বিপক্ষে যারা মন্তব্য করেছেন তারা কেউ সরাসরি প্রধানমন্ত্রীর এই ছবিটাকে উল্লেখ করছেন না। তারা ইঙ্গিতে বোঝাতে চাইছেন এই বিষয়টি নিয়ে। যেমন একজন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে সাংবাদিকদের ব্রিজের উপরের ছবি নিয়ে এখন থেকে আর কিছু বলবো না। আরেকজন লিখেছেন যত যাই বলেন কাজটা ঠিক হয় নাই। এই ধরনের বিভিন্ন লেখা দেখা যাচ্ছে। তো এই যে প্রশ্ন উঠছে সেতুর উপর ছবি তোলার নিয়ম কানুন মানা নিয়ে, তো এটা নিয়ে সেতু কর্তৃপক্ষ কি বলছে, আর সরকার বা তাদের সমালোচকরাই বা কি জবাব দিচ্ছেন? বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ যারা পদ্মা সেতু তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন মজেম, সেই কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তাদের মধ্যে অধিকাংশ কর্মকর্তাই কোনো মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে। তবে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে কিছু অধিকার পেয়ে থাকেন, সেই কারণে তিনি সেখানে দাঁড়াতে পারেন। এছাড়া কোনো প্রকল্প পর্যবেক্ষণের জন্য তিনি যে কোনো সময় সেখানে যেতে পারেন। এই কর্মকর্তারা আরও বলছেন গাড়ি থামানো বা ছবি তোলার ব্যাপারে নিষেধ করা হয়েছিল, কারণ এতে করে সেতুর উপর একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী যখন সেখানে গেছেন তখন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই সেখানে গেছেন, তাই এতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, এটাই বলছেন সেতু কর্তৃপক্ষ। আর সরকারের যারা সমালোচনা করেন সেই সমালোচকরা তারাও এই বিষয়টি নিয়ে নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তারা মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন বলছেন যে তিনি অর্থাৎ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি যেহেতু সরকার প্রধান তাই কোনো নিয়ম চালু করে তাকেই প্রথমে সেটা মেনে দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে করে অন্যরা অনুসরণ করেন। কিন্তু তিনি নিজেই যদি নিয়ম মেনে না চলেন তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে, আর এসব নিয়মকানুনের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠবে। আরও একজন সরকার সমালোচক বলেছেন যেহেতু সরকারের এই নির্দেশনা সবার জন্য প্রযোজ্য তখন এই ধরনের কাজ করাটা নিয়ম ভঙ্গের মধ্যেই পড়ে। ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সহকর্মী ফারহানা পারভিন। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। পূর্ব চীন সাগরে কিছু দ্বীপের কাছ দিয়ে চীনা একটি যুদ্ধজাহাজ যাওয়ার পর জাপান চীনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। দুই দেশই এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপানে এগুলো সেনকুকু দ্বীপপুঞ্জ বলে পরিচিত, অন্যদিকে চীনারা এগুলোকে বলে দিয়াউ। 2018 সালের পর এই প্রথম চীনা কোনো যুদ্ধজাহাজ ওই দ্বীপপুঞ্জের সীমানায় প্রবেশ করল। চীন বলছে সেখানে তাদের জাহাজের উপস্থিতি বৈধ এবং ন্যায়সঙ্গত। জাপানের বিভিন্ন মিডিয়া খবর দিয়েছে যে ওই দ্বীপপুঞ্জের কাছে রুশ একটি যুদ্ধজাহাজও দেখা গেছে। বেইজিংয়ে কানাডার দূতাবাস নিশ্চিত করেছে যে চীনা কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ রয়েছে এমন একজন চীনা বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ীর বিচার শুরু হচ্ছে। ধারণা করা হয় শাও জিনহুয়াকে 2017 সালে হংকংয়ের একটি হোটেল থেকে চীনা গোয়েন্দা বাহিনীর লোকজন অপহরণ করে। তবে সে সময় হংকংয়ের প্রশাসন অপহরণের অভিযোগ তদন্ত না করেই বলেছিল যে মিস্টার শাও চীনের মূল ভূখণ্ডে গিয়েছেন। তখন থেকেই তিনি লাপাত্তা ছিলেন। কেন তাকে বিচার করা হচ্ছে এবং কোথায় এই বিচার হবে তা জানানো হয়নি। তুরস্কে মুদ্রাস্ফীতির হার গত 24 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে যে গত বছরের এই একই সময়ের তুলনায় এবছর জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 78.8 পয়েন্ট। সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি হয়েছে পরিবহন এবং আবাসন খাতে। তবে তুর্কি অর্থনীতিবিদদের একাংশ বলছেন সরকার এই হার কম করে দেখাচ্ছে এবং জুনে প্রকৃত মুদ্রাস্ফীতির হার ছিল 175%। গত বছরের শেষ দিক থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়তে শুরু করে। ইউক্রেনের যুদ্ধ এবং তার পরিণতিতে বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকার বলছে বাজারে মূল্যবৃদ্ধির সাথে খাপ খাওয়াতে দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। খাবার এবং জ্বালানির খরচ বেড়ে যাওয়ার কারণে সাহায্য প্যাকেজের বাজেট বাড়িয়ে $760 কোটি করা হবে। আমিরাতিরা অর্থাৎ আদি জনগোষ্ঠী ইউএইর মোট জনসংখ্যার মাত্র 10% এবং বাকি 90%ই বিদেশি। তারা এই সরকারি সাহায্য পাবে না। লিবিয়ায় জাতিসংঘের এক মিশন বলছে দেশটির টারহোনা শহরে আরও গণকবর খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। সাম্প্রতিক বছরগুলোতে এই শহরের গণকবরে শত শত দেহ খুঁজে পাওয়া গেছে। সেখানে একটি মিলিশিয়া বাহিনী 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত গণহারে লোকজনকে হত্যা, অপহরণ এবং নির্যাতন করেছিল এবং কয়েক ভাই মিলে এই মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিত।
জাতিসংঘের মিশন বলছে স্যাটেলাইটের এই ছবিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে টারহোনা শহরে আরও 100-র মতো গণকবর হয়তো এখনও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে। ত্রিপোলির লিবিয়া সরকারের প্রতি জাতিসংঘ আহ্বান জানিয়েছে যেন গণকবরের খোঁজে সন্ধান অব্যাহত রাখা হয়। গত অর্থবছরে সুয়েজ খাল থেকে রেকর্ড আয়ের পর মিশরের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে। সুয়েজ খাল কর্তৃপক্ষ প্রধান ওসামা রাবি বলেন, জুন মাসে শেষ হওয়া আগের অর্থবছরে আয় হয়েছে $700 কোটি, যা এর আগের রেকর্ডের চেয়ে 20% বেশি। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগকারী সুয়েজ খাল দিয়ে বিশ্বের 10% সমুদ্র বাণিজ্য চলে। শুনছিলেন বিশ্ব সংবাদ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই ক্রিকেট। ডমিনিকায় 2টি টি-20 ম্যাচ খেলার পর বাংলাদেশ ক্রিকেট দল এবার ডমিনিকা থেকে গায়ানার পথে যাত্রা করছে। ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে 193 রান তুলেছিল, জবাবে বাংলাদেশ পুরো 20 ওভার ব্যাট করে 158 রান তুলতে পারে। 35 রানের হারের ম্যাচে বাংলাদেশের টি-20 ক্রিকেট খেলার ধরন নিয়েই প্রশ্ন উঠেছে। 8 রান তুলতেই 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান 68 রান করলেও মাঝের ওভারগুলোতে বাউন্ডারি বের করতে পারেননি তিনিও। এতে একটা পর্যায়ে প্রয়োজনীয় রান রেট বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক সাথিরা জাকির জেসির মতে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ক্ষিপ্রতার সামনে বাংলাদেশ টিকতে পারেনি। আসলে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করছে, তারা যত রান করছে সেই রানটা চেস করা আসলে ডিফিকাল্ট ছিল বাংলাদেশের জন্য। আর সবথেকে বড় কথা যে বাংলাদেশের ওপেনাররা তো পাওয়ার প্লে ইউটিলাইজ করতে পারছে না, সাথে সাথে কিন্তু দলকে একটা এই রানটা চেস করার জন্য যেরকম শুরু হওয়া দরকার সেটা তো হয়নি। বরঞ্চ যদি আপনার দেখেন যে প্রথম 2-3 ওভার আপনার 2টো উইকেট নেই, তাহলে কিন্তু আসলে মিডল অর্ডার ব্যাটারদের উপরে সাকিব বলেন, মাহমুদুল্লাহ বলেন, ওদের উপর একটা প্রেশার পড়ে গেছে। মাহমুদুল্লাহ দেখেন আসার পরেই যেরকম ভালো খেলতেছিল, কিন্তু তো রানের যেহেতু একটা প্রেশার, মোটামুটি 1-2 বল ডট খেলার পরে কিন্তু হিট করার একটা প্রবণতা সবার থাকে, কারণ হচ্ছে রানটা অনেকগুলো রান চেস করতে হতো। এই ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20তে 2000 রান ও 100-এর বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এই ফরম্যাটে সাকিবের উইকেট সংখ্যা 120, যা সর্বোচ্চ। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টিম সাউদি ও রশিদ খান যথাক্রমে 111 ও 109 উইকেট নিয়ে তালিকায় আছেন। ওদিকে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্টের 4র্থ দিনের খেলা চলছে। ঋষভ পন্থ জ্যাক লিচের বলে মারতে গিয়ে সকালেই প্যাভিলিয়নে ফিরে গেছেন। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 67 রান তুলেছেন তিনি। এর আগে চেতেশ্বর পূজারা 66 রান তুলে আউট হয়ে যান। ভারত একটা বড় লিডের পথেই এগোচ্ছে। ট্রেন্ট ব্রিজে এত রান তাড়া করে কোনো দল জয় পায়নি। এবারে ফুটবল। ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দিলেন গ্যাব্রিয়েল হেসুস। আর্সেনালের অফিসিয়াল ওয়েবসাইটে আজ খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবিসি স্পোর্ট বলছে, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ট্রান্সফার ভ্যালু দাঁড়িয়েছে £4,50,00,000। আর্সেনালের কোচ মিকেল আর্টেতা গ্যাব্রিয়েল হেসুসের ট্রান্সফার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওদিকে লিডস ইউনাইটেড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার কেলভিন ফিলিপ। তিনি 2021 সালে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপেই নজর কেড়েছিলেন। 2020-21 মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের উদয়পুরে এক হিন্দু দর্জির সন্দেহভাজন হত্যাকারীদের একজনের সঙ্গে রাজ্যের বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ছিল, এই তথ্য সামনে আসার পর তা বিজেপিকে তীব্র অস্বস্তিতে ফেলেছে। রিয়াজ আট্টারির সঙ্গে বিজেপি নেতাদের একাধিক ছবি পোস্ট করে বিরোধী দল কংগ্রেস দাবি তুলেছে ওই ব্যক্তির সঙ্গে বিজেপির কী সম্পর্ক ছিল তা প্রকাশ্যে আনা হোক। এদিকে রোববার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলাতে ধৃত এক সন্দেহভাজন জঙ্গিও বিজেপির সদস্য এবং তাদের তথ্য প্রযুক্তি সেলের দায়িত্বে ছিল বলে জানা গেছে। বিব্রত বিজেপি এখন বলছে এরা নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি নিয়ে দলের ভেতর অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। উদয়পুরের হত্যাকারী মোহাম্মদ রিয়াজ আট্টারি ও রাজৌরির বাসিন্দা তথা সন্দেহভাজন জঙ্গি তালিব হোসেন শাহ, এদের দুজনের সঙ্গেই যথাক্রমে রাজস্থানে ও জম্মুতে রাজ্যস্তরে বিজেপির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেটা জানাজানি হওয়ার পর দলটির পক্ষ থেকে এখন তাদের সঙ্গে দূরত্ব বাড়ানোর প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।
তবে বিভিন্ন পুরনো ফেসবুক পোস্ট থেকে এটা স্পষ্ট হয়ে গেছে গত ৩-৪ বছর ধরেই মোহাম্মদ রিয়াজ আটারি উদয়পুরে বিজেপির সংখ্যালঘু মোর্চা বা মুসলিম সেলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যেতেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে একই ফ্রেমেও তাকে দেখা যেত। এমনকি একবার হজ করে ফেরার পর বিজেপি কার্যালয়ে তাকে মালা পরিয়ে সংবর্ধনাও দেওয়া হয়েছিল। रियाज अटारी राजस्थान में भारतीय जनता पार्टी के कद्दावर नेता पूर्व गृह मंत्री राज्य के गुलाब चंद कटारिया जी। সেই সব ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলছেন, রাজস্থানের বিজেপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার সঙ্গে তাকে বহুবার বহু অনুষ্ঠানে একসাথে দেখা গেছে। ইরশাদ চেনওয়ালা ও মোহাম্মদ তাহির নামে বিজেপির মাইনরিটি সেলের দুজন নেতার সঙ্গে তাঁর রীতিমতো ঘনিষ্ঠতা ছিল, যার মধ্যে মোহাম্মদ তাহির ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন। কিন্তু ফেসবুক পোস্টগুলো থেকে এটা লুকোনো যাচ্ছে না যে উদয়পুরের এই হত্যাকারী বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। रियाज अटारी भारतीय जनता पार्टी का सक्रिय सदस्य है। বিজেপির সঙ্গে হত্যাকারীদের সম্পর্ক আড়াল করতেই কি হত্যার তদন্তভার রাজস্থান পুলিশের হাত থেকে তড়িঘড়ি এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে? कांग्रेस এখন সেই প্রশ্নও তুলছে। भारतीय जनता पार्टी के आरएसएस के माइनॉरिटी विंग से जुड़े हुए लोग, आरएसएस की जो संस्था है राष्ट्रीय मुस्लिम मंच, আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেন, আরএসএস এর ভেতরে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ নামে মুসলিমদের যে শাখা রয়েছে তার নেতাদের সঙ্গে এই হত্যাকারীদের যে যোগসাজশ ছিল তা পরিষ্কার। বিজেপি কেন এই অভিযোগের জবাবে মুখ খুলছে না? কেন ছিল এই যোগসাজশ? সারা দেশের সামনে এই রহস্য ভেদ হওয়া দরকার। इस साजिश का खुलासा पूरे देश के सामने होना चाहिए। বস্তুত আজও দিল্লিতে বিবিসির পক্ষ থেকে বিজেপির জাতীয় মুখপাত্রদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা প্রায় সবাই মন্তব্য এড়িয়ে গিয়েছেন। একজন শুধু দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়ার একটি টুইটের প্রতি, যেখানে মিস্টার মালভিয়া দাবি করেছেন উদয়পুরের হত্যাকারীরা মোটেই বিজেপির সদস্য ছিলেন না। রাজীব গান্ধীর হত্যাকারী এলটিটি সদস্যরা যেভাবে কংগ্রেসে ঢুকতে চেয়েছিল সেভাবে এরাও বিজেপিতে ইনফিল্ট্রেট করতে চেয়েছিল বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে রাজস্থানে বিজেপির অন্যতম শীর্ষ নেতা গুলাবচাঁদ কাটারিয়া দাবি করেছেন তাঁর সঙ্গে কোনো খুনির ছবি থাকলেই তিনি অপরাধী হয়ে যান না। देखो क्या है, मैं बीजेपी का कार्यकर्ता हूँ, उदयपुर का विधायक हूँ और बीजेपी का अल्पसंख्यक मोर्चा भी आज से नहीं कई वर्षों से काम करता है। মিস্টার কাটারিয়ার বক্তব্য, বিজেপির কর্মকর্তা ও উদয়পুরের এমএলএ হিসেবে তাঁকে সেখানে পার্টির বহু অনুষ্ঠানে যেতে হয়, বহু লোকের সঙ্গে ছবিও তুলতে হয়। সেখানে দলের মাইনরিটি মোর্চাও বহু বছর ধরে সক্রিয়, ফলে তাদের কোনো অনুষ্ঠানে ওই ব্যক্তি এসে ছবি তুলে থাকতেই পারেন। এরপরও কারো কিছু বলার থাকলে তার বিরুদ্ধে মামলা করারও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। कानून अगर मुझे सजा देना चाहेगा तो दे देगा। রিয়াজ আট্টারির বিজেপি সংস্রব নিয়ে এই বিতর্কের মধ্যেই রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ রিয়াসি জেলা থেকে অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সমেত তালিব হোসেন শাহ ও আরও একজনকে আটক করে, যাদের লস্করি তৈবার সদস্য বলে পুলিশ দাবি করেছে। পরে জানা যায় এই তালিব হোসেন শাহকে মাত্র 2 মাস আগেই বিজেপি জম্মুতে তাদের মাইনরিটি মোর্চার আইটি বিভাগের দায়িত্ব দিয়েছিল। कि भारतीय जनता पार्टी जिनकी ऑनलाइन मेंबरशिप है, बड़ा आसान है, कोई भी आदमी इसका मेंबरशिप ले सकता है, ये ड्रॉबैक है मैं कहूंगा, और कोई ऐसा मोड नहीं। জম্মুতে বিজেপির মুখপাত্র আর.এস. পাঠানিয়া প্রায় সঙ্গে সঙ্গেই স্বীকার করে নেন, অনলাইনে দলের সদস্যকরণ অভিযানে দুর্বলতার সুযোগ নিয়েই হয়তো এরা পার্টিতে ঢুকতে পেরেছিল, কারণ সেখানে তাদের টেরর লিঙ্ক, ক্রিমিনাল রেকর্ড এগুলো যাচাই করার কোনো সুযোগ নেই। বিজেপি এখন এই ধরনের দুর্বল সাফাই দিলেও রিয়াজ আট্টারি ও তালিব হোসেন শাহ যে তাদের ঘোরতর অস্বস্তিতে ফেলে দিয়েছেন, একান্তে দলের নেতারা তা কিন্তু স্বীকারই করে নিচ্ছেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে আজকের সোশ্যাল মিডিয়ার বিস্তারিত আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মজেম। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর আজ আলোচনায় আছে সেগুলো জানাতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি রাহেন মাসুদ। পদ্মা সেতু দিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী। এই খবরটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। উদ্বোধনের 10 দিন পর ছেলে ও মেয়েকে নিয়ে পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সব কয়টি সংবাদ মাধ্যমে এসেছে এই খবরটি, আর সেটি শেয়ার হচ্ছে ফেসবুকে। বিশেষ করে সজীব অজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে যে ছবিটি পোস্ট করেছেন সেটা অনেকে শেয়ার করছেন এবং তাতে এখন পর্যন্ত কমেন্টও পড়েছে প্রায়
40,000-এর মতো। ছবিটি শেয়ার করে রবিউল ইসলাম জীবন লিখেছেন, ফ্রেমে বাঁধাই করে রাখার মতো এক ছবি। এই ছবিটির প্রশংসা অনেকেই করছেন, ছবিটির প্রশংসা করে অনেকেই মন্তব্য করছেন। তবে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিয়েও অনেকে প্রশ্ন করছেন, যেমনটা করছেন মোহাম্মদ মানিক কাজী। তিনি লিখেছেন, কোথায় সেসব আইন যে আইনে পদ্মা সেতুতে দাঁড়িয়ে সেলফি নেওয়া নিষিদ্ধ? শামীম আহমেদ লিখেছেন, আইন সবার জন্য সমান নয় বলেই মাঝ সেতুতে সবাই দাঁড়াতে পারে না। আসলে উদ্বোধনের একদিন পরই পদ্মা সেতুতে চলাচলের ক্ষেত্রে যেসব কড়াকড়ি আরোপ করা হয়েছিল সেই প্রসঙ্গ টেনেই অনেকে মন্তব্য করছেন। পদ্মা সেতু সহ সড়কে বাইক চলাচলে যে কঠোর বিধিনিষেধ দিয়েছে কর্তৃপক্ষ, সেই দিকে ইঙ্গিত করে অনেকেই এরকম বিধিনিষেধ তুলে দেওয়ার অনুরোধ করেছেন। যেমন মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন, আমরা কি বাড়ি যাব না নেত্রী? আমরাও যেতে চাই বাড়িতে আমাদের বাইক নিয়ে, নিয়ম মেনে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি যেতে চাই, প্লিজ আমাদের দিকটা ভেবে দেখুন। এরকম ভিন্ন ভিন্ন সব মন্তব্য আছে। এদিকে নতুন অর্থ বছরে সরকারি সব প্রতিষ্ঠানের জন্য যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবরটিও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার এক পরিপত্রে বলা হচ্ছে যে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানী ভাতা স্থগিত করা সহ বিভিন্ন খাতে ব্যয় কমানোর কথা উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলার এই খবরটি শেয়ার করে মোহাম্মদ ইমরান নামে একজন লিখেছেন, এটা অনেক ভালো উদ্যোগ, দেশের ভালোর জন্য কিছু অপচয় বন্ধ করতেই পারে। MH মিরু বিডি এই নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, খবরে দেখলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বললেন সারা দেশের গ্যাস সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং হচ্ছে। এখন দেখলাম সরকারের সংকোচ নীতি। সব মিলিয়ে আমি শঙ্কিত। আতিকুর রহমান লিখেছেন, বিশ্ব মন্দার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত। বেলায়েত তারেকের মতে ভালো সিদ্ধান্ত এটি। সরকারের প্রত্যেকটা বিভাগের আয় ব্যয় দুর্নীতি অগ্রগতি জনসম্মুখে আনা উচিত বলে তিনি মনে করছেন। সাথে বিদেশি কোটি কোটি টাকা পাচার বন্ধ করা অতি জরুরি বলে লিখেছেন তিনি। আবারও বিমানের 2 উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত। এই খবরটি আছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আলোচনায়। যে খবরগুলো সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে তাতে জানা যাচ্ছে, রবিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপককে উদ্ধৃত করে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, যে 2টি বিমানের সংঘর্ষ হয়েছে তার একটি বোয়িং 737। এই বিমানটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। এরপর রাতে সিঙ্গাপুর থেকে আসা বোয়িং ড্রিম লাইনার বিমানটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এই খবরটি নিয়ে নানান ধরনের মন্তব্য প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরকমই একটি খবর নিয়ে ফেসবুকে সেকান্দার আলী নামে একজন লিখেছেন, অদক্ষ চালক। আর মাহমুদুল হাসান নামে একজন এর ঠিক নিচেই মন্তব্য করেছেন, বিমানের পাইলট খুবই দক্ষ, কিন্তু এয়ারক্রাফট পার্কিং লটে বা হ্যাঙ্গারে রাখার সময় সিগন্যাল ম্যানের সাহায্য লাগে, কারণ আপনি ককপিটে থেকে এত বড় বিমান দেখতে পারবেন না। ওই সিগন্যাল ম্যান যদি ভুল করে তাহলে পাইলটের কি করার আছে? শামসুল আলম মন্তব্য করেছেন, গ্রাউন্ড সেফটি ট্রেনিং বলে একটা বিষয় আছে, এটা কি আদৌ হয়? নন এভিয়েশন ব্যাকগ্রাউন্ডের লোকজন এসব কাজ পরিচালনা করলে এমনই হবে। এরকম ভিন্ন ভিন্ন মন্তব্য রয়েছে। ওদিকে ডেনমার্কে শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত 3, এরকম একটি খবরও ট্রেন্ড করছে। কোপেনহেগেনের শপিং মলে বন্দুকধারীর হামলায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এই বন্দুক হামলার ঘটনায় 22 বছর বয়সী এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। এই খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুকে লোকমান ব্যাপারী নামে একজন লিখেছেন, বড়ই দুঃখজনক ঘটনা। আর তানভীর আহমেদের মন্তব্য, এতদিন শুনে আসছি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নিরাপদ, এখন দেখছি বিশ্বের সব জায়গায় অনিরাপদ। আসলে কোন দেশে মানুষ কতটা নিরাপদ, জীবনের নিরাপত্তা কতটা, এমন প্রসঙ্গ টেনেই কিন্তু অনেকে মন্তব্য করছেন। রায়হান যেমন অনন্যা নামে একজন লিখেছেন, আগে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন ছিল, এখন বিদেশে জীবনের নিরাপত্তার অবস্থা দেখে মনে হয় যেমন আছি ভালোই আছি, মরলে নিজ দেশেই মরব। এরকম ভিন্ন ভিন্ন সব মন্তব্য আছে এই খবরটি ঘিরে। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে আবারও মনে করিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। রাশিয়ার হাতে লিসিচানস্কের পতনের পর ইউক্রেনিয়ান সৈন্যরা এখন রুশ সৈন্যদের আরও পশ্চিমমুখী অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছে। আর বিশ্বজুড়ে জ্বালানি সংকটের পটভূমিতে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহে ঘাটতি, ফলে সারা দেশেই বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।